এই ভিডিওতে আমরা আবারও আমাদের সেই সিস্টেমটা দিয়ে কাজ শুরু করব। তাহলে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, এর ওপরের দিকে রয়েছে একটা পিস্টন যেটা ওপর নিচে ওঠানামা করতে পারে, আর আমরা ধরে নেই যে এর ভেতরে রয়েছে কোনো একটা এক পারমাণবিক আদর্শ গ্যাস। এগুলো হচ্ছে তার পরমাণু, আর গ্যাসের পরমাণুগুলো চাপ প্রয়োগ করছে পিস্টনের ওপর, যার কারণে পিস্টনটা ওপরে উঠে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না, কারণ আমরা পিস্টনের ওপরে কিছু পাথর রেখেছি যা ঠিক গ্যাসের সমান ও বিপরীত চাপ প্রয়োগ করছে এর ওপর। আর শুরুর সময় গ্যাসটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এর ম্যাক্রো স্টেটগুলো ঠিকভাবে বের করা সম্ভব হয়েছে। এটার একটা নির্দিষ্ট আয়তন আছে, এর একটা নির্দিষ্ট চাপ আছে, আর ঠিক সমান ও বিপরীত চাপ দিচ্ছে এই পাথরগুলো, আর এটার একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে। এখন আমরা যেটা করব তা হলো আমরা এই সিস্টেমকে একটা রিজার্ভার বা আধারের উপর বসিয়ে দেব। গত ভিডিওতেই আমরা রিজার্ভার সম্পর্কে আলোচনা করেছি। রিজার্ভারকে আপনারা অনেক বড় কোনো একটা বস্তু হিসেবে ধরতে পারেন যার তাপমাত্রা নির্দিষ্ট বা স্থির, আর আমরা আমাদের সিস্টেমকে সেই রকম একটা রিজার্ভারের উপর বসিয়ে দিলাম, আর এরপর আমরা একটা একটা করে পাথর সরানো শুরু করলাম। গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে যদি এই কাজটা আমরা অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে সিস্টেমটা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা থাকবে, যেখানে কোনো রিজার্ভারও থাকবে না। তখন সিস্টেমের আয়তন বেড়ে যাবে, চাপ কমে যাবে, আর তাপমাত্রাও কমে যাবে। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো যাই হোক, এইসব ক্ষেত্রে রিজার্ভারটার আকার সিলিন্ডারের চেয়ে অনেক বড়, আর সিস্টেমটাকে এই রিজার্ভারের ওপর রাখার কারণে সবসময় সিলিন্ডারের তাপমাত্রা T1 থাকবে। রিজার্ভার আসলে কি সেটা বোঝার জন্য আপনি ভাবতে পারেন যে ধরুন একটা স্টেডিয়ামে 1 কাপ পানি আছে, আর স্টেডিয়ামের এয়ার কন্ডিশনারের তাপমাত্রা সেট করা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখন ওই পানিটুকু নিয়ে আমরা যাই করি না কেন, ইচ্ছা করলে ওটা মাইক্রোওয়েভেও গরম করতে পারি, কিন্তু যদি বের করে আবার ওটা স্টেডিয়ামে রাখি তাহলে তার তাপমাত্রা আবার 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। এখন আপনি ভাবতে পারেন যে রিজার্ভার যেহেতু তাপমাত্রা বের করে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এক সময়ের তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা অবশ্যই কমবে, কিন্তু এটা এতই বিশাল যে তাতে খুব একটা হেরফের হবে না। যেমন যদি আমি 1 কাপ ফুটন্ত পানি প্রচণ্ড বিশাল একটা ছাদ ঢাকা স্টেডিয়ামে রাখি, তবে পানিটুকুর তাপমাত্রা স্টেডিয়ামের তাপমাত্রার কারণে কমবে, আবার স্টেডিয়ামের তাপমাত্রাও একটু বাড়বে ঠিকই, কিন্তু সেই বাড়ার পরিমাণ এতই কম হবে যে সেটা টেরই পাওয়া যাবে না। তো রিজার্ভারও সেরকম একটা বিশাল স্টেডিয়ামের মতোই, আর আমরা ধরে নিয়েছি যে এর বিশালতা অসীম। তো যখন আমরা একটা একটা করে পাথর সরানো শুরু করব, তখন রিজার্ভারের জন্য সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে, আর তাপমাত্রা স্থির থাকা মানে আভ্যন্তরীণ শক্তিও স্থির থাকা, কারণ পরমাণুগুলোর গতিশক্তিও বদলাচ্ছে না। তো এরকম করতে থাকলে এক সময় আমরা এমন এক অবস্থায় পৌঁছাবো যেখানে আমাদের আয়তন বেড়ে যাবে। তাহলে সেই ছবিটা আঁকবো এখন আমি। তো আমাদের নতুন অবস্থায় আমাদের আয়তন বেড়ে গেছে, আর ওপরের কিছু পাথর কমে যাবে। সিস্টেমের আয়তন আগের চেয়ে বেড়ে গেছে কারণ পিস্টনটা একটু ওপরে উঠে গেছে। তাহলে আমি কাট পেস্ট করে দিচ্ছি। পিস্টনটা একটু ওপরে উঠে গেছে, আর এখানে কালো রং করে দিচ্ছি, সরি, কালো রং করে দিলাম। তাহলে এখন আয়তন একটু বেড়ে গেছে। কতটুকু বেড়ে গেছে সেটা এখানে দেখাচ্ছি। তাহলে আয়তন বেড়ে গেছে এইটুকু, আর পরমাণুর সংখ্যা একই আছে, যারা এখন পিস্টনের গায়ে আগের চেয়ে একটু কম ঘন ঘন বাড়ি খাচ্ছে, অর্থাৎ চাপ কমে গেছে। কিন্তু পুরোটা সময় যেহেতু এই রিজার্ভারটা ছিল, তাই পুরোটা সময় তাপমাত্রা ছিল T1। শুধুমাত্র নিচে রিজার্ভার থাকার কারণে এরকম হয়েছে। এটা সবার মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। আর পুরো কাজটা আমরা করেছি কোয়াজাই স্ট্যাটিক প্রসেসের সাহায্যে, কারণ কাজটা আমরা করছি খুবই ধীরে ধীরে, পুরোটা সময় সিস্টেম প্রায় সাম্যাবস্থায় থাকছে। তাহলে চলুন এবার দেখা যাক এই অবস্থাটা আমাদের পিভি ডায়াগ্রামে কেমন হবে। তাহলে পিভি ডায়াগ্রাম আঁকবো আমি এখন একটা। এটা হলো পি বা চাপের অক্ষ, আর এটা হচ্ছে ভি বা আয়তনের অক্ষ। তাহলে লিখছি আমি পি বা প্রেসার আর ভি বা আয়তন। তাহলে ধরা যাক এটা হলো আমাদের সিস্টেমের এ অবস্থান, আর এটা হচ্ছে বি অবস্থান। এখানে ধরা যাক এটা হচ্ছে এ অবস্থান, আর পুরোটা সময় আমাদের তাপমাত্রা কিন্তু স্থির ছিল। এটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যেহেতু আমরা স্থির তাপমাত্রায় ছিলাম, তাই আমাদের যাত্রাপথটা হবে একটা আয়তাকার অধিবৃত্তের মতো, যাকে বলা হয় সমষ্ণ রেখা। কারণ যখন তাপমাত্রা স্থির তখন চাপ ও আয়তনের গুণফলও একটা ধ্রুবক হবে। তো সেটা আঁকা যাক। সেই পথটা হবে অনেকটা এরকম।
আর ধরা যাক আমরা এসে পৌঁছলাম বি অবস্থানে, আর পুরোটা সময় সিস্টেমের তাপমাত্রা ছিল T1। পুরোটা সময় সিস্টেমের তাপমাত্রা ছিল T1, সেটা আমি লিখে দিচ্ছি এখানে। আমরা বেশ কয়েকবার এগুলো নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। এখন এ থেকে বিতে যেতে সিস্টেম কতটুকু কাজ করেছে। সিস্টেম দ্বারা কৃত কাজ হলো এই রেখার নিচের অংশটুকুর ক্ষেত্রফল, আর আমরা যাচ্ছি বাম থেকে ডানে, তীর চিহ্ন দিয়ে দিচ্ছি আমরা বাম থেকে ডানে যাচ্ছি। তাহলে সিস্টেম দ্বারা কৃত কাজ হলো চাপ গুণ আয়তন, চাপ গুণ আয়তন। তাহলে এই রেখার নিচের অংশের ক্ষেত্রফল বের করলেই আমরা পেয়ে যাব এ থেকে বিতে যেতে সিস্টেম কতটুকু কাজ করেছে সেটা। তাহলে এ থেকে বিতে যেতে কৃত কাজ ওয়ার্ক ফ্রম এ টু বি, সংক্ষেপে ওয়ার্কস আপ এ বি। এখন যদি আমরা বের করতে চাই যে রিজার্ভয়ার সিস্টেমে কতটুকু তাপ ট্রান্সফার করেছে, তাহলে সেটা কিভাবে বের করব। আগেই বলেছি যে রিজার্ভয়ারটা যদি না থাকতো তবে সিস্টেমের আয়তন বাড়ার সাথে সাথে এর তাপমাত্রা কমে যেত। তো সিস্টেমে কতটুকু তাপ যুক্ত হয়েছে এটা বের করার জন্য আভ্যন্তরীণ শক্তির সূত্রটা আমাদের লাগবে। আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ। তো এই ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু। পুরোটা সময় আমাদের তাপমাত্রা স্থির ছিল, আর যেহেতু আমরা কাজ করছি আদর্শ গ্যাস নিয়ে, তাই আমাদের সব আভ্যন্তরীণ শক্তি আসছে এর পরমাণুগুলোর গতিশক্তি থেকে, যাকে তাপমাত্রা দিয়ে প্রকাশ করা হয়। তাই যেহেতু তাপমাত্রা বদলায়নি, তাই পরমাণুদের গড় গতিশক্তিও বদলায়নি, তার মানে গতিশক্তিও বদলায়নি, তার মানে আমাদের আভ্যন্তরীণ শক্তিও বদলায়নি। পুরোটা সময় এ থেকে বিতে যাওয়ার পথে আভ্যন্তরীণ শক্তি স্থির ছিল। তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিস্টেমে যুক্ত তাপ কিউ ইজ ইকুয়াল টু সিস্টেম দ্বারা কৃত কাজ। তাহলে এ থেকে বিতে যেতে সিস্টেম কিছু পরিমাণ কাজ করেছে, তার মানে এটা কিছু পরিমাণ শক্তি, কিছু পরিমাণ বিভব শক্তি এই পাথরগুলোকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা শক্তি বের করে দিচ্ছিল সিস্টেমের বাইরে। তারপরেও আভ্যন্তরীণ শক্তি কমে যায়নি, কারণ এতে তাপ শক্তি দেয়া হয়েছে, আর সেই তাপ শক্তি সিস্টেমকে দিয়েছে এই রিজার্ভয়ার, তাপ শক্তি দিয়েছে আমাদের এই রিজার্ভয়ার। আর পিভি ডায়াগ্রামে এই যুক্ত তাপটা কিউ লিখে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, আর এভাবে নিচের দিকে তীর চিহ্ন দেওয়ার মানে হলো সিস্টেমে Q1 পরিমাণ তাপ যুক্ত হয়েছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো এই বি অবস্থানের সিস্টেমটা নেব, আর এখান থেকে রিজার্ভয়ারটা সরিয়ে নেব, অর্থাৎ সিস্টেমটা সবকিছু থেকে পুরোপুরি আলাদা করে ফেলবো। তাহলে সিস্টেমে কোনো তাপ যুক্ত হবে না বা বেরও হয়ে যেতে পারবে না। আর আমরা আবার পাথর সরানো শুরু করব। তাহলে আবার যদি আমরা পাথর সরানো শুরু করি তাহলে অবস্থাটা কি হবে সেটা দেখা যাক। তাহলে আমরা পাথর কিছু সরিয়ে নিয়েছি, পাথর মুছে দিচ্ছি আমি কিছু। ধরা যাক আমাদের একটা মাত্র পাথর বাকি আছে, আর পাথর সরানোর ফলে সিস্টেমের আয়তনটাও কিছু বেড়ে গেছে। তাহলে পিস্টনটা আরেকটু উপরে উঠে গেছে। ধরা যাক পিস্টনটা এখন এই রকম একটা জায়গায় আছে, আর সাদা জায়গাটা কালো রঙে ভরাট করে দিচ্ছি আমি, কালো রং দিয়ে ভরাট করে দেব। আর দুই দিকে দেয়াল দিয়ে দিতে হবে এবার। তো তাহলে এখন আমাদের সিস্টেমের পরমাণুগুলো আরো ছড়িয়ে গেছে, সিস্টেমের আয়তন বেড়ে গেছে, চাপ কমে গেছে। পরমাণুগুলো দেয়ালে আগের চেয়ে আরো কম ঘন ঘন বাড়ি খাচ্ছে। আর যেহেতু আমরা রিজার্ভয়ার সরিয়ে নিয়েছি, তাহলে তাপমাত্রা আগের চেয়ে নিশ্চয়ই কমে যাবে, তাপমাত্রা আগের চেয়ে কমে যাবে। কাজটা আমরা করেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, অর্থাৎ আমরা সবকিছু থেকে আলাদা ছিলাম, সিস্টেম থেকে বাইরে কোনো তাপ যায়নি বা ভেতরেও আসেনি। তাই এই অবস্থাটা আমি তীরচিহ্ন বরাবর নিচে লিখছি। আমরা রুদ্ধতাপীয় বা এডিয়াবেটিক প্রসেসের সাহায্যে কাজটা করেছি। তাহলে যেহেতু আমাদের তাপমাত্রা কমে গেছে, তো ধরা যাক এখন আমাদের তাপমাত্রা T2। তাহলে আমরা নতুন আরেকটা সমষ্ণ রেখা পাবো, এটা ছিল T1 তাপমাত্রার জন্য সমষ্ণ রেখা। যদি আমাদের তাপমাত্রা T1ই থাকতো তবে আমরা এখনো এই রেখা ধরে যেতে থাকতাম, কিন্তু যেহেতু তাপমাত্রা বদলে গেছে তাহলে আমাদের নতুন একটা পথ হবে, সেটা আমি একে দেখাচ্ছি। তাহলে T2 তাপমাত্রার জন্য নতুন একটা পথ বা সমষ্ণ রেখা পাবো, যেটা হবে অনেকটা এরকম, আঁকছি আমি। তাহলে
সরি, তাহলে T2 তাপমাত্রায় নতুন চাপ ও আয়তনের জন্য আমাদের পথটা হবে এরকম, যেটা এদিকে এভাবে আর এদিকে এভাবে যেতে থাকবে। তো এখন আমরা আগের বি অবস্থান থেকে নতুন অবস্থায় আসার সময় আমাদের চাপ কমে গেছে কিন্তু আয়তন বেড়ে গেছে। তাহলে ধরা যাক আমাদের নতুন অবস্থানটা হলো সি। বি থেকে সিতে আসার পথটা হবে, অন্য একটা রং নিচ্ছি, কমলা রঙে আঁকছি আমি। তাহলে বি থেকে সিতে আসার পথটা এরকম হবে। আর এখন আমরা আছি সি অবস্থানে, আর আমরা এসেছি রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায়। এডিয়াব্যাটিক মানে তাপ বাইরে থেকে ভেতরে আসেনি বা ভেতর থেকেও বাইরে যায়নি, তাই এখানে তাপ নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। আর এইটুকু পথ আসার জন্য সিস্টেমকে কিছু কাজ করতে হয়েছে, যার মানে এই বিসি রেখার নিচের অংশের ক্ষেত্রফল বের করলেই আমরা পেয়ে যাব। এই বিষয়ে পরে কোনো একটা ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, এ ব্যাপারে এখন আর কিছু বলবো না। আমাদের আভ্যন্তরীণ শক্তি কমে গেছে কারণ তাপমাত্রা যেহেতু কমে গেছে। আমাদের আভ্যন্তরীণ শক্তি কমে গেছে কারণ তাপমাত্রা কমে গেছে, তাই আভ্যন্তরীণ শক্তিও কমে গেছে। এ ব্যাপারে পরে আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা আছি সি অবস্থানে, আমাদের তাপমাত্রা T2। তো এখন আমরা যাব পরের ধাপে। আর এবারে এর নিচে রিজার্ভারটা থাকবে। তাহলে এইখানে রাখছি আমি, এইখানে রাখি। তো এখন আমি কিছু পাথর যোগ করব। তাহলে এই ছবিটা থেকে কিছু পাথর এখন মুছে দিতে হবে। এবার আমরা একটা একটা করে পাথর যোগ করব। মুছে দিলাম। তো একটা একটা করে পাথর আমরা যোগ করব, কিন্তু কাজটা আমরা করব সমষ্ণ প্রক্রিয়ায়, অর্থাৎ নিচে একটা রিজার্ভার থাকবে। এই রিজার্ভারটা কিন্তু আমাদের আগের রিজার্ভারটার মতো নয়, ওটা আমরা সরিয়ে নিয়েছিলাম। আর বি থেকে সিতে আসার সময় আমাদের কোনো রিজার্ভার ছিল না, আর এখন আমরা নিয়েছি নতুন একটা রিজার্ভার। এটাকে তাই অন্য রং দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা পাথর যোগ করছি। পিস্টন নেমে যাওয়ায় গ্যাসের আয়তন কমে যাচ্ছে। যদি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হতো তবে গ্যাসের তাপমাত্রা বেড়ে যেত। তাই আমরা এমন একটা রিজার্ভার রাখলাম যাতে এর তাপমাত্রা T2-তে স্থির থাকে, যেন এই সমষ্ণ রেখা ধরেই আমরা যেতে পারি। তাহলে এই রিজার্ভারের তাপমাত্রা T2, আর এটা হলো ঠান্ডা ধরনের একটা রিজার্ভার, অর্থাৎ তাপমাত্রা কমিয়ে রাখছে। কিন্তু এটা ছিল গরম একটা রিজার্ভার, তাপমাত্রা বাড়িয়ে রেখেছিল। ব্যাপারটা হলো যে সিস্টেমে তাপের উদ্ভব হচ্ছে কারণ আভ্যন্তরীণ শক্তি বেড়ে যাচ্ছে। না, আসলে ভুল বললাম। সিস্টেমের তাপমাত্রা বেড়ে যেতে চাচ্ছে, কিন্তু তা হচ্ছে না কারণ আমাদের নতুন রিজার্ভারটা তাপ শুষে নিচ্ছে। তাহলে ধরা যাক যে সেই ট্রান্সফার হয়ে যাওয়া তাপের পরিমাণ Q2। তাহলে আমরা নতুন একটা অবস্থানে চলে গেলাম এই সমষ্ণ রেখা ধরে। তো ধরা যাক সেই নতুন অবস্থান হচ্ছে আমাদের এই রেখা বরাবর D অবস্থান। নতুন একটা অবস্থান আমাদের D, আর এই অবস্থানটা আমাদের এই রেখাতেই কোনো একটা বিন্দু, ধরা যাক এই জায়গাটা, এই বিন্দুটা হচ্ছে D অবস্থান। আর এই সময়ে আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। সি থেকে ডিতে আমরা আসলাম সমষ্ণ প্রক্রিয়ায়। বি থেকে সিতে আসার সময় আভ্যন্তরীণ শক্তি কমে গিয়েছিল কারণ সিস্টেম কিছু কাজ করেছিল, কিন্তু সি থেকে ডিতে আসার সময় তাপমাত্রা বদলায়নি। এই পুরোটা সময় আমাদের তাপমাত্রা ছিল T2, কারণ সিস্টেমের নিচে এই রিজার্ভারটা ছিল। আর যেহেতু তাপমাত্রা স্থির ছিল সেহেতু আভ্যন্তরীণ শক্তিও স্থির ছিল, কারণ এটা হলো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস নিয়ে আমরা কাজ করছি, সেই জন্য এরকম হচ্ছে। তো যেহেতু আভ্যন্তরীণ শক্তি বদলায়নি, তাই এখানেও আমরা বলতে পারি যে সিস্টেমে যুক্ত তাপ সিস্টেম দ্বারা কৃত কাজের সমান। সিস্টেমে যুক্ত তাপ সিস্টেম দ্বারা কৃত কাজের সমান। এখানে যে হিসাবটা আমরা করেছিলাম সেই একই জিনিস হবে, কিন্তু এই ক্ষেত্রে সিস্টেম কিন্তু কোনো কাজ করেনি, সিস্টেমের ওপরে কাজ করা হয়েছে। পাথর যোগ করে আমরা পিস্টন নিচে নামিয়ে এনেছি। তাই যেহেতু সিস্টেমের ওপর কাজ করা হয়েছে, তাই সিস্টেমে যুক্ত তাপ হবে ঋণাত্মক। কারণ এখানে তাপের ক্ষেত্রে দেখুন, যখন ডেল্টা ইউ এর মান 0, তখন সিস্টেমে যুক্ত তাপ হলো সিস্টেম দ্বারা কৃত কাজের সমান। সিস্টেম দ্বারা কৃত কাজ ঋণাত্মক, কিন্তু এখন যেহেতু সিস্টেমের ওপর কাজ করা হয়েছে তাই সিস্টেমে যুক্ত তাপ হবে ঋণাত্মক। অথবা এভাবেও ভাবতে পারেন যে সিস্টেম তাপ ত্যাগ করেছে, সিস্টেম তাপ বের করে দিয়েছে। সেটা আমরা
এখানে দেখাবো Q2 হিসেবে। আর সিস্টেম তাপ দিয়ে দিয়েছে এর নিচের এই রিজার্ভয়ারটা তাপ গ্রহণ করেছে। তো এই হচ্ছে ঘটনা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো তাহলে এখন যদি রিজার্ভয়ারটা সিস্টেমের নিচ থেকে আবার সরিয়ে নেই, তাহলে সিস্টেমটা বাইরের সব কিছু থেকে আলাদা হয়ে গেল, অর্থাৎ এটা বাইরের কিছুর সাথে তাপের আদান প্রদান করবে না। আর এখন আমরা আবার পাথর যোগ করব। আচ্ছা, আর ডি অবস্থানে আসলে এতগুলো পাথর ছিল না, তো এখন আমরা আবার পাথর যোগ করব যাতে করে আমরা আবার এ অবস্থানে ফিরে যাই। তাহলে এখন আমরা আবার পাথর যোগ করা শুরু করলাম যাতে আমরা এ অবস্থানে ফিরে যেতে পারি। তো এটা পিভি ডায়াগ্রামে এবার আঁকবো আমরা ঠিক অন্য রঙে আঁকছি, সবুজ রং দিয়ে দিচ্ছি। তো আমরা পাথর যোগ করে আবার এইভাবে এই পথে ডি থেকে এতে ফিরে যাব। আর খেয়াল রাখতে হবে যে পুরোটা সময় আমাদের দিকটা ছিল ঘড়ির কাঁটার দিক। তাহলে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে এখানে। যেহেতু আমরা ধরে নিয়েছি যে এখানে কোনো রকম ঘর্ষণ হচ্ছে না, এই পিস্টনটা ওঠানামা করছে কোনো ঘর্ষণ ছাড়াই, ফলে তাপের কোনো অপচয় হয়নি, তাই আমরা বলতে পারি যে আমাদের আভ্যন্তরীণ শক্তি আগে যা ছিল এখনও তাই আছে। এটা আসলে একটা অবস্থার বৈশিষ্ট্য প্রকাশ করছে। আমরা পিভি ডায়াগ্রামের ঠিক শুরুর জায়গায় ফিরে এসেছি, অর্থাৎ এখন আমাদের চাপ, তাপমাত্রা, আয়তন ও আভ্যন্তরীণ শক্তি একদম ঠিক শুরুর অবস্থার মতো। তো দেখাই যাচ্ছে যে আমরা এখানে একটা চক্র পূর্ণ করেছি, আর এই চক্রটা খুবই ইম্পর্ট্যান্ট। একে কার্নো চক্র বা কার্নো সাইকেল বলা হয়। 18 শতকের একজন ফরাসি ইঞ্জিনিয়ারের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। তাহলে এটাই হলো কার্নো সাইকেল বা কার্নো চক্র, কার্নো সাইকেল। পরের কয়েকটা ভিডিওতে এটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করব। আমাদেরকে আরও বুঝতে হবে এনট্রপি কী সেটা, কারণ রসায়ন ক্লাসে এনট্রপি নিয়ে প্রচুর প্রশ্ন হয়। এনট্রপির পরিমাণ, এনট্রপি মাপার উপায় ইত্যাদি নিয়ে প্রচুর আলোচনা হয়। আর এনট্রপি বোঝার জন্য এই কার্নোচক্রটা বোঝা খুবই জরুরি, কারণ এটা না বুঝলে পরের আরও অনেক কঠিন জিনিস বোঝা কঠিন হয়ে যাবে। তো যখন কোনো সিস্টেম কার্নোচক্র পূর্ণ করে তখন তাকে কার্নো ইঞ্জিন বলা হয়। আর আমাদের এই ওপর নিচ ওঠানামা করা পিস্টনওয়ালা সিলিন্ডারটাই হচ্ছে কার্নো ইঞ্জিন। ভাবতে পারেন যে এটা আবার কেমন একটা ইঞ্জিন যেখানে পাথর দিতে হয় আবার সরাতে হয়। কথাটা ঠিক, কারণ বাস্তবে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু কোনো ইঞ্জিন কিভাবে তাপের আদান প্রদান করে তা বোঝার জন্য এটা খুবই কাজে লাগে। তো এই ক্ষেত্রে প্রথম থেকে যা হয়েছে সেটা যদি আমরা আবার দেখি, তাহলে দেখব যে প্রথম রিজার্ভয়ারটা সিস্টেমে কিছু তাপ যোগ করেছে, আর পরে এখানে সিস্টেমটা তার চেয়ে কম পরিমাণ তাপ পরের আরেক রিজার্ভয়ারকে দিয়ে দিয়েছে। তো এই সিস্টেমটা আসলে এক রিজার্ভয়ারের তাপ আরেক রিজার্ভয়ারে ট্রান্সফার করেছে। গরম একটা রিজার্ভয়ার থেকে ঠান্ডা আরেক রিজার্ভয়ারে তাপের ট্রান্সফার করেছে। আর এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় এটা কিছু কাজও করেছে, আর সেই কাজের পরিমাণ হলো এই চক্রের ভেতরের অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকু অংশই হলো আমাদের কার্নো ইঞ্জিনের কৃতকাজ। ব্যাপারটা এরকম যে যখন আমরা ডান দিকে যাচ্ছি অর্থাৎ যখন আয়তন বাড়ছে, তখন এই রেখার নিচের অংশটুকুর ক্ষেত্রফল হলো সিস্টেম দ্বারা কৃত কাজ। আর ওটা থেকে যখন আমরা বাম দিকে যাচ্ছি অর্থাৎ যখন আয়তন কমছে, তখন সিস্টেমের ওপর কৃত কাজটুকু বাদ দিলেই আমরা পেয়ে যাব এই চক্রের ভেতরের অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন কার্নো ইঞ্জিনটা দেখতে পারি এভাবে যে আমাদের একটা রিজার্ভয়ার আছে, আমাদের কাছে একটা রিজার্ভয়ার আছে, আঁকছি আমি T1 তাপমাত্রায়, T1, আর এটা হলো আমাদের ইঞ্জিন, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন, আর এটা যুক্ত হচ্ছে। তো তাহলে এটা Q1 তাপ গ্রহণ করছে এই রিজার্ভয়ার থেকে, এটা কিছু কাজ করছে, আর সেই কাজের পরিমাণ হলো এই চক্রের ভেতরের অংশের ক্ষেত্রফল, এইটুকু ভেতরের অংশের ক্ষেত্রফল। আর তারপর এটা Q1 তাপের বাকি অংশ Q2 আমাদের ঠান্ডা রিজার্ভয়ারকে দিয়ে দিয়েছে, যার তাপমাত্রা হচ্ছে T2। Q2 পরিমাণ তাপ দিয়ে দিয়েছে। তো কৃতকাজের পরিমাণ আসলে হচ্ছে Q1 আর Q2 এর পার্থক্যটা। প্রশ্ন করতে পারেন যে এখানে যুক্ত তাপের পরিমাণ যা ছিল তার চেয়ে কম তাপ বের হয়ে যাচ্ছে, তাহলে বাকি তাপটুকু কোথায় গেল? ওই তাপটুকু আসলে কাজে পরিণত হয়ে গেছে, সেটুকু Q1 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু সিস্টেম দ্বারা কৃত কাজ। আর এখানে আবারও বলে রাখি যে তাপ এবং কাজ কিন্তু কোনো বস্তুর অবস্থার নির্দেশক নয়। অবস্থার নির্দেশকের মান অবশ্যই শুরু এবং শেষে একই হতে হবে। তো এখানে আমরা একটা চক্র পূর্ণ করার পর
নেট একটা কৃতকাজের পরিমাণ বা সিস্টেমে যুক্ত নেট তাপ পাবো। এভাবে যত চক্র চলতে থাকবে সিস্টেমে তত তাপ যুক্ত হবে। তাই এখানে আসলে কোনো অন্তর্নিহিত তাপের অবস্থার নির্দেশক নেই। আমরা বলতে পারবো না যে কোনো নির্দিষ্ট সময়ে এই পয়েন্টে তাপের পরিমাণ কত, শুধু বলতে পারবো যে কতটুকু তাপ সিস্টেম থেকে বের হয়ে গেছে বা তাতে যুক্ত হয়েছে, অথবা বলতে পারবো যে কতটুকু কাজ সিস্টেমের ওপর করা হয়েছে বা সিস্টেম করেছে সেটা। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি, এই ব্যাপারে আমরা আরও আলোচনা করব পরে। আর আমার পরামর্শ যদি চান তবে আমি বলবো যে এই বিষয়গুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন, কাগজ কলম নিয়ে বসে যান আর আমি যা করেছি তা আবার নিজ হাতে করুন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না আশা করি। কারণ তাহলে আপনি বুঝতে পারবেন যে কার্নো ইঞ্জিন আসলে কি, বুঝতে পারবেন রুদ্ধ তাপীয় প্রক্রিয়াটা আসলে কি, সমষ্ণ রেখার ব্যাপারটাও বুঝতে পারবেন। যদি এগুলো বুঝতে পারেন তবে পরের ভিডিওগুলোতে এনট্রপি নিয়ে আমরা যেসব আলোচনা করব সেগুলো বুঝতে আরেকটু সুবিধা হবে।